রাজনৈতিক সরকার ব্যবস্থায় আর্থিক প্রতিষ্ঠানের সুশাসন নিয়ে শঙ্কা, অর্থলোপাট বন্ধে দলগুলোর জোরালো অঙ্গীকার দাবি, সরকার ও কেন্দ্রীয় ব্যাংকে এক মেরুতে থাকার তাগিদ। রফতানি আয়ে ঘুরে দাঁড়ানোর আভাস তৈরি পোশাক শিল্পে জানুয়ারিতে ক্রয়াদেশ বেড়েছে 40%। বন্দর শ্রমিকদের ধর্মঘটে বাড়ছে মাশুল গোনার শঙ্কা। রমজানের আগে রাজধানীর বাজারে কমেছে ডাল, ছোলা, বেসনের দাম। সন্তুষ্ট ভোক্তারা। স্বাভাবিক সরবরাহের সুফল বলছেন বিক্রেতারা। নির্বাচনী উত্তাপে মন্দাভাব বেচাকেনায়। খাগড়াছড়িতে বাড়ছে অ্যারাবিকা জাতের কফি চাষ। গড়ে উঠছে বাণিজ্যিক খামারও। ভালো লাভের সম্ভাবনা বলছে কৃষি গবেষণা কেন্দ্র। কৃষকের পাশে থাকার আশ্বাস। এবং মার্কিন ভারত বাণিজ্য সমঝোতায় বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত দিল্লির। $8,000 কোটি অর্ডার দিতে প্রস্তুত। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে মত বিশ্লেষকদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি মালিহা সুহরওয়ার্দী। বাণিজ্যের সময় শুরুতেই যাচ্ছি নির্বাচনী প্রচারণার খবরে। আজ উত্তরের 3 জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান। এই মুহূর্তে ঠাকুরগাঁয়ে জনসভাস্থলে আছেন রিপোর্টার হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। দীর্ঘ 22 বছর পর আজ ঠাকুরগাঁয়ে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী আসন ঠাকুরগাঁও 1 আসনের এই জেলা স্কুল মাঠে তিনি জনসভায় বক্তব্য দেবেন। সেই উপলক্ষে কিন্তু আসলে এই পুরো ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ বিরাজ করছে। জেলা স্কুল মাঠ এবং পাশে যে ঈদগাহ ময়দান, এই দুই মাঠ মিলে কিন্তু লাখ লাখ মানুষ এর মধ্যে কিন্তু উপস্থিত হচ্ছেন। এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হয়নি, কিন্তু মানুষের যে উচ্ছ্বাস উদ্দীপনা সেটা কিন্তু আমরা দেখছি। ধানের শীষ হাতে নিয়ে, জাতীয় পতাকা হাতে নিয়ে, বিএনপির দলীয় পতাকা হাতে নিয়ে তারা কিন্তু এসেছেন। এই পুরো মাঠ জুড়ে কিন্তু কয়েক লাখ মানুষ এরই মধ্যে কিন্তু জড়ো হয়েছে। তারা অপেক্ষা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দেখার জন্য। 22 বছর পর তিনি আসছেন বিএনপি চেয়ারম্যান হওয়ার পরে প্রথমবার, এবং এর আগে তিনি এসেছিলেন যখন তিনি সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। দীর্ঘ বছর পর তারেক রহমানের এই আগমন। একই সঙ্গে বিএনপি মহাসচিবের আসন এটি, এর পাশে আরও 2টি আসন রয়েছে, অর্থাৎ ঠাকুরগাঁয়ে 3টি আসনের নেতাকর্মীরা যখন এই জনসভার স্থলে এসেছেন। একই সঙ্গে পার্শ্ববর্তী পঞ্চগড় এবং নীলফামারী জেলার বিএনপি নেতাকর্মী, অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু আসলে এসেছেন। তারা অপেক্ষা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজকে বক্তব্য রাখবেন, এবং দীর্ঘদিন তারা অভিযোগ করছেন যে অবহেলিত রয়েছে উত্তরবঙ্গ। সে উত্তরবঙ্গের উন্নয়নের রূপরেখা দেবেন বিএনপি চেয়ারম্যান, সেই প্রত্যাশা তারা করছেন। একই সঙ্গে এই পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ উত্তরবঙ্গে ধানের শীষকে বিজয়ী করার জন্য তারা নির্দেশনা পাবেন, সেই প্রত্যাশা করছে। সেই কারণেই কিন্তু আমরা দেখছি যে অসংখ্য মানুষ কিন্তু এই জায়গাটিতে রয়েছে। আমরা যেরকম প্লেকার্ড দেখতে পাচ্ছি, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় চায় এমন দাবির কথা তারা বলছেন। এই জায়গাটিতে যাতে করে বিমানবন্দর যেটি রয়েছে সেটি যাতে করে চালু হয় সেই কথা তারা বলছেন। কর্মসংস্থান তৈরি হবে এমন প্রত্যাশা তারা করছেন। অর্থাৎ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের নির্বাচনী জনসভায় সেই প্রতিশ্রুতি দেবেন এমন প্রত্যাশা কিন্তু রয়েছেন এলাকার মানুষ। এবং এই অসংখ্য মানুষ তারা অপেক্ষা করছেন যে 12 তারিখ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হবে, সেই নির্বাচনে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, সেই প্রত্যাশায় কিন্তু তারা আসলে অপেক্ষা করছেন। এবং এই ঠাকুরগাঁওয়ে তারা বলছে যে দীর্ঘদিনের যে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছেন এসব বিএনপি নেতাকর্মীরা, তা থেকে তাদের উত্তরণের সময় এসেছে। তারা দেশ পুনর্গঠনে বিএনপির যে নির্বাচনী ইশতেহার এবং একই সঙ্গে যে 31 দফা, সেটির আলোকে তারা ঐক্যবদ্ধ থেকে তারা বিএনপি হাতকে শক্তিশালী করবে, এবং তারা বলছেন যে এই এলাকায় ধানের শীষকে তারা বিজয়ী করবেন। এর মধ্য দিয়ে তাদের যে পরিকল্পনা রয়েছে, এই ঠাকুরগাঁও উন্নয়নের তাদের যে প্রত্যাশা রয়েছে, সেসব প্রত্যাশা পূরণ হবে এই অপেক্ষা কিন্তু তারা করছে। বেলা 12টা নাগাদ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সৈয়দপুরে এসে পৌঁছানোর কথা বিমান যোগে, এবং সেখান থেকে হেলিকপ্টার যোগে তিনি এই জায়গাটিতে আসবেন। এরপর নীলফামারী এবং দিনাজপুরের বিরামপুরে আরও 2টি জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ঠাকুরগাঁওয়ে। হবিগঞ্জে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। একটা সন্তানও শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না। আমরা বারবার বলে আসছি, এই দেশে বংশানুক্রমে আমরা দেখতেছি রাজার ছেলে রাজা হয়,
রানীর ছেলে রানী হয়, আমরা সে দ্বারা পাল্টে দিতে চাই। একজন সাধারণ শ্রমিকের সন্তান সে যদি মেধাবী হয় তাহলে তার মেধার বিকাশ ঘটিয়ে আমরা চাই সে হবে আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ। সেই রাজনীতিটাই আমরা চালু করতে চাই। এই রাজনীতির পক্ষে আপনারা আছেন? আলহামদুলিল্লাহ, মোবারক আপনাদেরকে। সম্মানিত ভাইরা, দুইটা ভোট। কয়টা ভোট? প্রথমে গণভোট। কি বলবেন? কি বলবেন? হ্যাঁ মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি? আজাদি না গুলামি? 12 তারিখ প্রথম ভোট ইনশাআল্লাহ। মহান আল্লাহ যেন হাকে অত্যন্ত সম্মানের সাথে বিজয়ী করেন। বিজয়ী হবে ইনশাআল্লাহ। হাবুক বিজয়ী হলে পুরানা পচা রাজনীতির চরিত্র এবং চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। হাবুক বিজয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে, জিতে যাবে। হাবুক পরাজিত হলে বাংলাদেশ পরাজিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বাংলাদেশকেই যেন বিজয়ী করেন। এরপরে বাংলাদেশ বিজয়ী হলে বাংলাদেশ চালাবে কে? যাদের সৎ চরিত্র আছে, দেশের প্রতি দায়বোধ আছে, দেশের প্রতি অঙ্গীকার আছে, দেশপ্রেম আছে, যারা সামান্য বাতাসে দেশ ছেড়ে ফেলায় না, এই দেশটা তারা চালাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা সব ধরনের বিভক্তিকে ঘৃণা করি আর বাংলাদেশকে আর বিভক্ত করতে দেব না। 4টা ধর্মের মানুষ এখানে যুগ যুগ ধরে আমরা বসবাস করে আসছি। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। এটি একটি ফুলের বাগানের মতো। বিভিন্ন জাতের গাছ দিয়ে বাগানকে আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছেন। ধর্মের ভিত্তিতে কারো উপর বাড়াবাড়ি ইসলাম পছন্দ করে না। এটা হারাম। কোনো বাড়াবাড়ি করার সুযোগ নেই। কোন ধার্মিক মানুষ কোনদিন অপর ধর্মের মানুষের কোনো ক্ষতি করতে পারে না। তার সাক্ষী বাংলাদেশের জনগণ। আমাদের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে অনেক অভিযোগ আনা হয়েছে, কিন্তু একটি অভিযোগকে প্রমাণ করার সাহস দেখাতে পারেনি। বরঞ্চ যারা অভিযোগ এনেছে তারাই ছিলেন লুটেরা, তারাই এদের প্রতিসাধন করেছে। আমরা এই ধারা বন্ধ করে দেব ইনশাআল্লাহ। 5 তারিখের পরে জাতি সেই ধারাটাই দেখেছে। আমরা মিলেমিশে পরস্পরকে আমরা সহযোগিতা করেছি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম হবিগঞ্জে। জামায়াত আমিরের বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। 1.5 দশক আর্থিক প্রতিষ্ঠানে একযোগে লুটপাট চালায় ব্যবসায়ী ও রাজনীতিক। বর্তমানে কিছুটা স্থিতিশীল হলেও প্রশ্ন উঠছে, আসন্ন রাজনৈতিক সরকার ব্যবস্থায় কতটা সুশাসনে থাকবে এসব প্রতিষ্ঠান। গ্রাহকদের দাবি, নতুন কোনো শকুনের চোখে নজর যেন না লাগে ব্যাংক খাতে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলো দৃঢ় অঙ্গীকার থাকা দরকার বলে মনে করেন অর্থনীতিবিদরা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। দেশের ব্যাংকপাড়া খ্যাত রাজধানীর মতিঝিল। সময়ের ব্যবধানে এ পাড়ায় ঢের বেড়েছে চাকচিক্যময় অবকাঠামোর আস্ফালন। কিন্তু আর্থিক প্রতিষ্ঠানগুলোতে রয়েছে জমাকৃত অর্থ লোপাটের চাপা কান্না আর হাহাকার। মূলত আওয়ামী সরকার 9 থেকে 24 টানা 15 বছরের রাজত্বে ঘুণে ধরা খাত হিসেবে পরিণত করে দেশের ব্যাংক ও নন ব্যাংক প্রতিষ্ঠানকে। হিসেবে সফটওয়্যারে লাখ লাখ কোটি টাকা দেখালেও লুটপাট হয়েছে বিশাল একটি অংশ। কোমর ভাঙা আর্থিক খাতকে সোজা করে দাঁড়িয়ে দেওয়ার ধাপে যখন অন্তর্বর্তী সরকার, তখন দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ নির্বাচন। আসন্ন নির্বাচিত সরকার কতটা হাল শক্ত করে ধরে এগিয়ে যাবে, নাকি রাঘব বোয়ালদের খপ্পরে আবারও 9-6 পড়বে ব্যাংক নন ব্যাংকের কোষাগার, তা নিয়ে শঙ্কিত গ্রাহকরা। আমরা যদি ব্যাংকে টাকা রাখি, এখন বড় বড় রাঘব বোয়ালেরা যদি টাকাটা তুলে নেয়, তাহলে তো আমরা গ্রাহক, আমরা তো সমস্যার মধ্যে পড়ব। যে সরকারই আসুক, যখন একটা রাজনৈতিক সরকার দেশ পরিচালনা করবে, এই অর্থনৈতিক সেক্টরটা বা ব্যাংকিং সেক্টরটা যাতে সৎ এবং নিরপেক্ষ থাকে। ব্যাংক সংশ্লিষ্টরা মনে করেন দেশ ও অর্থনীতির স্বার্থে নিজ নিজ মেরুতে থাকতে হবে সরকার ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জনতা ব্যাংক এই লুটপাটে। খেলাপির যে কালচার তৈরি হয়েছে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে, সেখান থেকে বের হয়ে আসতে চাইলে আসলে রাজনৈতিক নেতৃবৃন্দের সদিচ্ছা ছাড়া কোনো ক্রমেই সম্ভব না। স্বাধীনভাবে কাজ করতে পারে, অবশ্যই ব্যাংকের
যে দুর্বল পয়েন্ট যেগুলো আছে, ব্যাংকের দুর্বলতা যেখানে যেখানে আছে সেগুলো কাটায় উঠতে পারবো আমরা। নির্ধারিত ছকের বাইরে যাবে না ব্যাংক খাত। রাজনৈতিক দলগুলোর কাছে দরকার এমন প্রতিশ্রুতি, মনে করেন অর্থনীতিবিদরা। বিভিন্ন সংস্থার কমিশন হয়েছে, তাদের যে সুপারিশমালাগুলো আছে সেগুলো যাতে হচ্ছে পরবর্তী রাজনৈতিক সরকার এটা সচল রাখেন, এটা আমাদের কাছে প্রত্যাশা। সাথে সাথে এটাও আমরা চাইবো যে জনগণের এই প্রত্যাশার সাথে তারা যাতে আসলে কোনো ধরনের বিরূপ কোনো আচরণ না করেন। মেজর যে পলিটিক্যাল পার্টি যারা আছে তাদের নির্বাচনী ইস্তেহার যেটা, সেই ইস্তেহারের ভিতরে আসতে হবে যে পিছনের ঘাটাঘাটি না করে সামনে কিভাবে যাব নিয়ম মাফিক। প্রতিটি রাজনৈতিক সরকারের আমলেই ব্যবসার নামে কম বেশি লুটপাট হয়েছে আর্থিক প্রতিষ্ঠানে রাখা সাধারণ মানুষের অর্থ। গণ অভ্যুত্থান পরবর্তী আসন্ন নির্বাচিত সরকার আর্থিক খাতের কতটা সুশাসন নিশ্চিত এবং অর্থের সঠিক ব্যবহারের ভূমিকা রাখবে তার দৃশ্যমান বাস্তবায়ন দেখা অপেক্ষায় সাধারণ মানুষ। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রফতানি আয় বৃদ্ধির আভাস মিলেছে তৈরি পোশাক শিল্পে। বিজিএমইর তথ্য, গেল জানুয়ারিতে 40% বেড়েছে ক্রয়াদেশ। তবে বন্দর স্থবিরতা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাবিয়ে তুলছে ব্যবসায়ীদের। সাখাওয়াত টিপুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 3.96 বিলিয়ন মার্কিন ডলার রেকর্ড রপ্তানি আয়ের মাধ্যমে 2025-26 অর্থবছর শুরু হলো। পরবর্তী মাসগুলো শুধুই রপ্তানি আয়ের ক্ষেত্রে পিছিয়েছে। প্রতিটি মাসে প্রবৃদ্ধি ছিল নেতিবাচক। তবে জানুয়ারি মাসে 3.61 বিলিয়ন মার্কিন ডলার আয়ের মাধ্যমে যে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে তা কিন্তু নয়। ডিসেম্বর মাসের প্রবৃদ্ধি 14.23% পিছিয়ে থাকার বিপরীতে জানুয়ারি তা কমে 1.35 এসে দাঁড়িয়েছে। এই মাইনাসের দিক থেকে যেটা ছিলাম সেটা একটু কিছু অংশ কমে আসছে। আশা করি আমরা ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের এক্সপোর্টের ধারাবাহিকতাটা যদি ঠিক থাকে তাহলে আমরা অলমোস্ট ওভারকাম করতে পারবো লাস্ট সিজনের মতো। সামারে আমরা প্রোডাকশন করি বেসিক্যালি ইন লাইট হেভি লাইট ওয়েট প্রোডাক্ট লাইক টি-শার্টস, শর্টস অ্যান্ড আদার লাইট জ্যাকেট। অর্ডারের পরিমাণ কিছুটা বাড়লেও বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানামুখী জটিলতায় বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো আস্থা রাখতে পারছে না বলে অভিযোগ করছেন ব্যবসায়ীরা। এর মধ্যে টানা 5 দিন ধরে কর্মবিরতি পালন করে চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা দেশের আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ করে দিয়েছিল। তার জের এসে পড়েছে তৈরি পোশাক রপ্তানিতে। বন্দরের বিষয়টা আমাদের জন্য সাংঘাতিক একটা খারাপ বার্তা গেছে। এই বন্দর 5 দিন বন্ধ থাকা দেশের অর্থনীতিটাই মূলত বন্ধ। এই অবস্থায় বন্দর পরিস্থিতি স্বাভাবিক সমাধান করার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কোনো বিকল্প দেখছে না বিজিএমইএ। এরই মধ্যে সরকারের বিভিন্ন পর্যায়ে চিঠি দিতে শুরু করেছে সংগঠনটি। ধীরে ধীরে অর্ডার বাড়তেছে। যদি এই ধারাবাহিকতা আমাদেরকে রক্ষা করতে হয় তাহলে বায়ারদের কনফিডেন্ট ফিরিয়ে আনতে হবে। এর জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি মাথায় রাখতে হবে আমাদেরকে। 2024-25 অর্থ বছরের 7 মাসে 23.55 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হলো। চলতি অর্থ বছরের একই সময়ে রপ্তানি হয়েছে 22.98 বিলিয়ন মার্কিন ডলার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দরে শ্রমিক ধর্মঘটের মাশুল গোনার শঙ্কা বাড়ছে রফতানিকারকদের। কারণ জাহাজে সময় মতো মালামাল পৌঁছে দিতে ব্যর্থ হলে পাঠাতে হবে উড়োজাহাজে, যা বাড়িয়ে দেবে খরচ। পোর্ট ইউজার্স ফোরামের দাবি, একটি চক্র বন্দরকে গতিশীল করতে চায় না বলেই বাধার মুখে ঠেলে দেওয়া হচ্ছে আমদানি রফতানি কার্যক্রম। MS আরিফিনের রিপোর্ট। নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়ে করা শ্রমিক ধর্মঘটে 6 দিনের অচলাবস্থা কাটিয়ে বর্তমানে শর্ত সাপেক্ষে চলছে চট্টগ্রাম বন্দরের বাণিজ্যিক কার্যক্রম। অথচ এই বন্দর দিয়েই হয় দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 97 থেকে 98 ভাগ। ব্যবসায়ী সংগঠন DCCI এর হিসাব, স্বাভাবিক সময়ে চট্টগ্রাম বন্দর দিয়ে প্রতিদিন প্রায় 9000 TEU কন্টেইনার খালাস হয়। বর্তমানে পণ্য খালাসে বিলম্ব হওয়ায় ব্যবসায়ীদের প্রতিদিন কন্টেইনার প্রতি 10 থেকে 15,000 টাকা পর্যন্ত ড্যামারেজ ও স্টোরেজ চার্জ গুনতে হচ্ছে। শুধু পোর্ট আর স্টোরেজ ড্যামারেজ দিয়েই নিশ্চিত হতে পারছেন না রপ্তানিকারকরা। কন্টেইনার ও জাহাজ জটের কবলে পড়ে সময় মতো পণ্য ক্রেতার কাছে পৌঁছে দিতে না পারলে তা বাড়তি খরচ দিয়ে আকাশপথে পাঠাতে হবে বলে শঙ্কায় পড়েছেন তারা। এখন যে বাজার, এই বাজারে আমরা যে হরতাল হচ্ছে, আন্দোলন হচ্ছে, রাস্তা বন্ধ হচ্ছে, ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, বন্ধ হতে হতে আজকে যেটা উপলব্ধি করলাম যে পোর্টও বন্ধ হয়ে গেল। পোর্ট মানে জাহাজ পর্যন্ত বন্ধ হয়ে গেল।
তো এই জাহাজগুলোর ড্যামারেজ কে দেবে? আমার যে শিপমেন্টটা নেক্সট উইকে ছিল মাদার ভেসেল কলম্বোতে ধরার কথা, সে এখান থেকে কিন্তু আর ফিডার ভেসেল পাবে না। সে যখন ফিডার ভেসেল পাবে না, মাদার ভেসেল মিস করবে। আর এটা মিস করার পরে আমার বায়ার যদি কাইন্ড এনাফ হয়, সে 1 সপ্তাহ সময় বাড়াই দেবে, আর তার যদি বিপদে থাকে সে বলে বুস্টার এয়ারলিফট করো, তার মানে আমি শেষ। যে ধর্মঘটের কারণে দুশ্চিন্তা বাড়ছে ব্যবসায়ীদের, সেই কর্মবিরতি কতটা দূরদর্শী সিদ্ধান্তের ফল তা নিয়ে প্রশ্ন তুলে বন্দরকে গতিশীল করার তাগিদ সম্মিলিত প্ল্যাটফর্ম পোর্ট ইউজার্স ফোরামের। বন্দরটা যদি অন্য লোকের কাছে লিজ দিয়ে দেয়, যারা হরতাল করতেছে তাদের ইনকাম কমে যাবে। বিদেশি কন্টেইনার হ্যান্ডলিং যারা করে তাদের এফিসিয়েন্সি বেশি, তাদের ইকুইপমেন্ট অনেক বেশি, তাদের ক্ষমতা বেশি, দক্ষতা বেশি, সেই জন্য আমরা ওদেরকে এই দেশে দিতে চাচ্ছি না। চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতি শর্ত সাপেক্ষে শনিবার পর্যন্ত 2 দিনের জন্য স্থগিত করেছে আন্দোলনকারীরা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। শর্ত সাপেক্ষে শ্রমিক ধর্মঘট প্রত্যাহারের পর দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম বন্দরে চলছে বাণিজ্যিক কার্যক্রম। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। স্থবিরতা কাটিয়ে চট্টগ্রাম বন্দরে যে কর্মচাঞ্চল্য সেটা ফিরে এসেছে। 2 দিনের যে স্থগিতাদেশ আমরা দেখেছি, গতকালও ব্যাপক যে কন্টেনার পরিবহন সেটা কিন্তু হয়েছে, এবং আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দরে যে প্রধান দেশের আমদানি রফতানি বাণিজ্যের প্রধান মাধ্যম, এবং যে 6 দিনে যেসব কন্টেনার কিংবা পণ্য যেগুলো আসলে পরিবহন করা সম্ভব হয়নি, আমরা দেখেছি যে গতকাল কিন্তু চট্টগ্রাম বন্দরে রেকর্ড সংখ্যক জাহাজ হ্যান্ডেলিং হয়েছে, এবং প্রায় 2247 TUS কন্টেনার কিন্তু তারা ডেলিভারি দিয়েছেন, এবং শুধুমাত্র সকালবেলা প্রায় 26টি জাহাজের মুভমেন্ট সম্পন্ন যে রেকর্ড সেটা কিন্তু যে চট্টগ্রাম বন্দর সেটা করেছেন, এবং এর মধ্যে জেটিতে আটকা পড়া 10টি এবং যে জাহাজ সেটা বন্দর ত্যাগ করেছে, এবং বহির্নোঙরে যে জটে ছিল জাহাজগুলো তার মধ্যে 16টি জাহাজ কিন্তু বন্দরের বিভিন্ন জেটিতে বার্থিং নিয়েছে। এবং যারা বন্দর সংশ্লিষ্ট তারা বলছেন যে শ্রমিকদের যে ডাকা 6 দিনের কর্মবিরতি, এর মধ্যে যে গতকাল এবং আজকে তারা চেষ্টা করবেন যে সব কন্টেনার জট পেকে রয়েছে সেগুলো যেন দ্রুত আসলে ডেলিভারি হয়। আর এইদিকে যে বন্দর সংগ্রাম পরিষদ রয়েছে, সেই সংগ্রাম পরিষদ দুপুর 12টার দিকে একটি সংবাদ সম্মেলন ডেকেছে, এবং আপনারা জানেন যে 15 জন কর্মকর্তা যারা আন্দোলনের সাথে যুক্ত ছিল তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা এবং সম্পদের যে তদন্ত সেটা নির্দেশ দেওয়াতে তারা সে প্রতিবাদ জানিয়েছেন, এবং বলছেন যে নৌ উপদেষ্টার যে মতামত সেটা যদি না মানা হয় তাহলে কিন্তু তারা আবারও লাগাতার যে বিরতি সেটা শুরু করবেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম বন্দরের সর্বশেষ পরিস্থিতি। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বন্দরে, দেখছেন এই সময়ের বাণিজ্য, সঙ্গে থাকুন। দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। এ দফায় ভরিতে সর্বোচ্চ 7,640 টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। শনিবার এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, আজ সকাল থেকে সবচেয়ে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 2,62,090 টাকা। এছাড়া 21 ক্যারেট 2,50,193 টাকা, 18 ক্যারেট 2,14,443 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 1,75,485 টাকা। এ নিয়ে চলতি বছর দেশের বাজারে 26 বারের মতো সমন্বয় করা হলো স্বর্ণের দাম, যেখানে দাম 17 দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে 9 দফা। Thai Aluminium. The better is now the best. রাজধানীর বাজারে কমেছে ডাল ছোলার দাম, যা নিয়ে সন্তুষ্ট ভোক্তারা। বিক্রেতারা বলছেন, রাজধানীর বাজারে কমেছে ডাল ছোলার দাম, যা নিয়ে সন্তুষ্ট ভোক্তারা। বিক্রেতারা বলছেন, স্বাভাবিক সরবরাহের সুফল পাচ্ছেন ক্রেতারা। তবে নির্বাচনী উত্তাপে এখনও বেশ ঠান্ডা রমজান কেন্দ্রিক বেচাকেনা। অন্তরা সেনের রিপোর্ট। রমজান এলে যে কয়টি পণ্যের চাহিদা বাড়ে চোখে পড়ার মতো, তার মধ্যে প্রথম দিকে থাকে ডাল, ছোলা, বেসনের নাম। বাড়তি চাহিদা মেটাতে দাম বৃদ্ধির অভিযোগও তোলেন ভোক্তারা।
তবে এবার এখন পর্যন্ত কিছুটা স্বস্তির খবর দিচ্ছেন রাজধানীর কারওয়ান বাজারের খুচরা বিক্রেতারা। তাদের হিসাবে বর্তমানে ভালো মানের প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। গত বছর এ সময় যা বিক্রি হয়েছে ১০০ টাকায়। বছর ব্যবধানে কমেছে ছোলার ডালের দামও। ১ কেজি মুগ ডাল কিনতে গুনতে হচ্ছে ১০০ থেকে ১৪০ টাকা। গত বছর রমজানের আগে এই ডাল কেনাবেচা হয়েছে ১১৫ থেকে ১৬০ টাকায়। রমজানের আগে ডালের নিম্নমুখী বাজার দরে সন্তুষ্টির কথা জানান বাজারে আসা ভোক্তারা। দাম এখন কন্ট্রোল আছে, দাম বেশি নেই। দাম তো মোটামুটি ভালোই আছে। পরিবেশ পরিস্থিতি যদি এরকম থাকে, আশা করতেছি যে এবার রমজানের বাজারটা ভালো থাকবে। গতবার তো লাগামহীন বাজার ছিল, যে ক্ষেত্রে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে কিছু ছিল না। এখন মোটামুটি স্বাভাবিক অবস্থা আছে। ডালের পাশাপাশি ইফতার সামগ্রী তৈরিতে চাহিদা বেড়ে যাওয়া বেসন বর্তমানে বিক্রি হচ্ছে ৬০ থেকে ১০০ টাকা কেজি দরে। গত বছর যা ছিল ১০০ থেকে ১৬০ টাকা। বিক্রেতারা বলছেন সরবরাহ স্বাভাবিক থাকায় সুফল পাচ্ছেন ক্রেতারা। তবে নির্বাচনী ডামাডোলে এখনো বাজারে লাগেনি রমজানের বেচাকেনার ছোঁয়া। রমজানের যে পণ্যগুলা, বিশেষ করে ছোলা, খেসারি, ডাবলি, সয়াবিন তেল, চিনি, প্রত্যেকটা মালের সরবরাহ গেছে বছরের তুলনায় ভালো, দামও কম আছে। নির্বাচনকে কেন্দ্র করে আমাদের বিক্রি একদম খুবই নগণ্য। এখনো যে রমজানের যে একটা বিক্রি, যে একটা আমেজ, আর বিশেষ করে আপনাকে কিছু জায়গায় সরবরাহ হয়ে গেছে বা এখন আর অল্প কয়েকদিন বাকি, ওই হিসাবে আমরা বিক্রি খুবই একদমই সংকট। তবে বাজারে বছর ব্যবধানে কিছুটা বেড়েছে মসুর ডালের দাম। গেল বছর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে প্রতি কেজির দাম ১০৫ থেকে ১৪০ টাকা থাকলেও এবার তা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১৬০ টাকা কেজি দরে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন উপলক্ষে আগামী ১১-১২ ফেব্রুয়ারি ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। শনিবার এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে সংগঠনটি। জানায় ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাণিজ্য। খাগড়াছড়ির পাহাড়ি এলাকায় বাড়ছে অ্যারাবিকা জাতের কফি চাষ। এর মধ্যে জেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে বেশ কয়েকটি বাণিজ্যিক খামারও। কৃষি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা বলছেন, নতুন জাতের কফি চাষে ভালো লাভবান হবেন কৃষকরা। জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কফির চাহিদা বাড়ছে। চাহিদা মেটাতে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান সহ পার্বত্য জেলায় বাড়ছে চাষও। সহজ চাষ পদ্ধতি, কম যত্নে লাভ বেশি হওয়ায় পাহাড়ের কৃষকরা কফি চাষে ক্রমেই আগ্রহী হচ্ছেন। ২ বছর ভিতরে উপলার দয়া আমার এখানে উদ্যোগ ফল আসছে। কফি চাষটা খুব লাভবান হবে বলে আমি মনে করি। খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা জানান, ২০০১ সাল থেকে কফির নতুন জাত উদ্ভাবনে কাজ করছেন তারা। এরই মধ্যে বাড়ি কফি ১ ও বাড়ি কফি ২ জাত অবমুক্ত করা হয়েছে। বাড়ি কফি ২ হলো অ্যারাবিকা জাতের কফি। পাহাড়ের ঢালে গাছের ছায়ায় যেসব জায়গাগুলোতে সাধারণত অন্য ফসল হয় না, সেখানে বাড়ি কফি ২, যেটাকে কফি অ্যারাবিকা বলা হয়, সেটার চাষ খুব ভালো হয়। কৃষি বিভাগ বলছে, পার্বত্য অঞ্চলের মাটি ও জলবায়ু অ্যারাবিকা ও রোবাস্টা উভয় জাতের কফি চাষের জন্য অত্যন্ত উপযোগী। একটি পরিণত গাছ থেকে ৩ থেকে ৪ কেজি কফি বিন পাওয়া যায়। প্রতি কেজির বর্তমান দাম ১২০০ থেকে ১৪০০ টাকা। আমরা আশা করতেছি আগামী ২-৩ বছরের ভিতরে এই বাগানগুলি বাণিজ্যিক হারে ওখান থেকে ফল পাওয়া যাবে। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পক্ষ থেকে আমরা এই বাগানগুলি রক্ষণাবেক্ষণ এবং ফল আসার পরে এটার প্রসেসিং কিভাবে করবে এই বিষয়ে আমরা কারিগরি নির্দেশনা দিয়ে যাচ্ছি। বর্তমানে খাগড়াছড়ির ৯ উপজেলায় ১৭৯ হেক্টর জমিতে কফির চাষাবাদ হচ্ছে। রোপণের পর ৪০ বছর পর্যন্ত ফলন দেয় কফির গাছ। সময় সংবাদ, খাগড়াছড়ি। বিশ্ববাজারে চালসহ দানাদার খাদ্যের দাম বাড়ছে। তবে দুগ্ধজাত পণ্য, চিনি ও মাংসের দাম কমতির দিকে থাকায় টানা ৫ মাস ধরে বিশ্ববাজারে মোটের ওপর নিম্নমুখী খাদ্যপণ্যের দাম। এমন তথ্য উঠে এসেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAOর প্রতিবেদনে। টানা
5 মাসের ধারাবাহিকতায় বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম কমছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO শুক্রবার প্রকাশিত তাদের মাসিক প্রতিবেদনে জানিয়েছে, দুগ্ধজাত পণ্য, চিনি ও মাংসের দাম কমতের দিকে থাকায় আগের মাসের তুলনায় জানুয়ারিতে খাদ্যপণ্যের দাম কমেছে 0.4%, আর বছর ব্যবধানে কমেছে 0.6%। বিশ্ববাজারে গম ও ভুট্টার দাম কিছুটা নিম্নমুখী থাকলেও চাহিদার তুলনায় পর্যাপ্ত সরবরাহ থাকায় মাস ব্যবধানে দানাদার খাদ্যের দাম 0.2% বেড়েছে। তবে সুগন্ধি চালের চাহিদা বাড়ায় বিশ্ববাজারে চালের দাম 1.8% বেড়েছে। সরবরাহের বিপরীতে বিশ্ববাজারে পাম তেল ও সয়াবিন তেলের চাহিদা বেশি থাকা ও কৃষ্ণ সাগরে সরবরাহ সংকটের কারণে সূর্যমুখী তেলের দাম বাড়ায় জানুয়ারিতে ভোজ্য তেলের দাম 2.1% বেড়েছে। মুরগির মাংসের দাম বাড়লেও ভেড়া ও গরুর মাংস সহ সব ধরনের মাংসের পর্যাপ্ত সরবরাহ ও দুর্বল চাহিদা থাকায় ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে মাংসের দাম 0.4% কমেছে। পনির ও মাখনের পর্যাপ্ত সরবরাহের কারণে বিশ্ববাজারে দুগ্ধজাত পণ্যের দাম 5% পড়ে গেছে। চলতি মৌসুমে চিনির সরবরাহ বাড়বে এমন প্রত্যাশাকে সামনে রেখে জানুয়ারিতে চিনির দাম 1% পড়ে গেছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য সমঝোতার প্রেক্ষাপটে বোয়িং কোম্পানির উড়োজাহাজ কিনতে সর্বোচ্চ $80 বিলিয়ন পর্যন্ত অর্ডার দিতে প্রস্তুত ভারত। এমন ইঙ্গিতই দিয়েছেন ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়াল। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বোয়িং উড়োজাহাজের জন্য এখনও আনুষ্ঠানিক অর্ডার দেওয়া হয়নি, তবে ভারত প্রস্তুত রয়েছে। কেবল উড়োজাহাজের চাহিদায় প্রায় $80 বিলিয়ন। এর সঙ্গে ইঞ্জিন ও খুচরা যন্ত্রাংশ যুক্ত হলে যুক্তরাষ্ট্র থেকে এ খাতে ভারতের আমদানি $100 বিলিয়ন ছাড়িয়ে যাবে। এতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা বিশ্লেষকদের। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজনৈতিক সরকার ব্যবস্থায় আর্থিক প্রতিষ্ঠানে সুশাসন নিয়ে শঙ্কা, অর্থ লোপাট বন্ধে দলগুলোর জোরালো অঙ্গীকার দাবি, সরকার ও কেন্দ্রীয় ব্যাংকে এক মেরুতে থাকার তাগিদ। রপ্তানি আয়ে ঘুরে দাঁড়ানোর আভাস তৈরি পোশাক শিল্পে, জানুয়ারিতে ক্রয়াদেশ বেড়েছে 40%। বন্দর শ্রমিকদের ধর্মঘটে বাড়ছে মাসুল গোনার সংখ্যা। এবং রমজানের আগে রাজধানীর বাজারে কমছে ডাল, ছোলা, বেসনের দাম, সন্তুষ্ট ভোক্তারা। স্বাভাবিক সরবরাহের সুফল বলছেন বিক্রেতারা। নির্বাচনী উত্তাপে মন্দাভাব বেচাকেনায়। এ ছিল এই সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময়ে সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ মালিহা। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।